আজকে যেটা পড়াবো সেটা হলো ব্যতিচার বা ইন্টারফারেন্স। প্রথমে আগে জানি যে জিনিসটা কি। এটা জানার জন্য তরঙ্গের যে উপরিপাতনের নীতিটা আছে সেই নীতিটাকে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে, যেটা আমরা ক্লাস 11-এ অলরেডি পড়ে চলে এসেছি। আমি জাস্ট এখানে একটুখানি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে যখন দুটো বিন্দু উৎস আছে, এটা ধরো পর্দা, যদি এই বিন্দু উৎস থেকে দুটো তরঙ্গ এরকম পর্দার একটা বিন্দুতে গিয়ে পড়ে, তাহলে পর্দার বিভিন্ন জায়গায় আমরা তরঙ্গের প্রাবল্যের পরিবর্তন লক্ষ্য করব। সেটা কি কারণে? মূলত উপরিপাতনের নীতি এটার কারণে। তরঙ্গের তীব্রতার পরিবর্তন বলতে, যদি আলো হয় সেক্ষেত্রে কোথাও অন্ধকার দেখতে পাবো, কোথাও আলোকিত অঞ্চল দেখতে পাবো। আর যদি সেটা শব্দ হয় সেক্ষেত্রে কোনো জায়গায় কম শুনতে পাবো বা শুনতে পাবো না, আর কোনো জায়গায় বেশি শুনতে পাবো। এই যে ঘটনা, এই ঘটনাটাই হচ্ছে যে ব্যতিচার বা ইন্টারফারেন্স নামে পরিচিত। উপরিপাতনের নীতিটার উপর কিরকম করে বেস করে এসেছে? উপরিপাতনের নীতি অলরেডি আমাদের বলে দিয়েছে যে এরকম যদি দুটো উৎস থাকে, একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে S2, এই দুটো উৎস থেকে যে দুটো তরঙ্গ যাচ্ছে সেই দুটো তরঙ্গ কি করবে না, এই জায়গাটায় পরিপাতন ঘটাবে। সমস্ত জায়গায় ঘটাবে, তার মধ্যে আমি করছি কি এটা একটা পয়েন্ট ধরে নিয়েছি। এখন S1 উৎস থেকে যে তরঙ্গটা এই পি বিন্দুতে এসে পৌঁছেছে, তার জন্য ওই পি বিন্দুতে যে কম্পন তৈরি হবে তার সমীকরণ হবে এরকম: y1 = a1 sin omega t। সিমিলারলি S2 বিন্দু থেকে যে তরঙ্গটা পি বিন্দুতে পৌঁছাবে সেই তরঙ্গের কম্পন হবে এরকম: y2 = a2 sin omega t প্লাস ডেল্টা। ডেল্টাটা কি অলরেডি আমরা জানি। এই দুটো তরঙ্গের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে ডেল্টা হচ্ছে যে তাদের মধ্যে দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স। এখন উপরিপাতনের নীতিটা কি বলেছে? উপরিপাতনের নীতি বলেছে যে এই যে পি বিন্দুতে এই দুটো তরঙ্গ, এই যে দুটো তরঙ্গ, এই দুটো তরঙ্গ যখন একসাথে যাবে সেক্ষেত্রে পি বিন্দুতে তার লব্ধি সরণ হবে এরকম যে আলাদা আলাদা তরঙ্গের জন্য যে সরণ, সেই সরণগুলোর লব্ধি যোগফল। অর্থাৎ প্রথম তরঙ্গের জন্য সরণ হয়েছিল y1, দ্বিতীয় তরঙ্গের জন্য সরণ হয়েছিল y2, ফলে এদের যে বীজগাণিতিক যোগফল হবে সেই যোগফলটা হবে তার লব্ধি সরণ, এবং এটাই হচ্ছে উপরিপাতনের নীতি। একটু এক্সটেন্ড করি আমরা। এটা আমরা পেয়েছি, তাহলে এই মানগুলো বসিয়ে নেই। প্লাস ডেল্টা। এখন এই যে জায়গাটা আছে sin a প্লাস b এর সূত্র লাগাবো। sin a cos b
প্লাস cos a sin b। এখান থেকে আমরা করব কি sin ওমেগা টি টার্ম আর sin ওমেগা টি টার্ম এক জায়গায় নিয়ে চলে আসবো। ইকুয়ালস টু, এরপর আমরা এখানে এই যে টার্মটা আছে এই টার্মটাকে ধরবো a cos phi, আর এটা আর এটা এই দুটো মিলে আমরা নেব a sin phi। ইকুয়েশনটা তাহলে কি দাঁড়াবে, এটা দাঁড়াবে এরকম a sin ওমেগা টি cos phi প্লাস a cos ওমেগা টি sin phi। এই কমন নিলে sin a প্লাস b এর সূত্রে পড়ে যাচ্ছে, সুতরাং এটা বসিয়ে নিচ্ছি a sin ওমেগা টি প্লাস phi। এটা হচ্ছে দুটো তরঙ্গের উপরিপাতের ফলে লব্ধি তরঙ্গের সরণ। এখন এখানে দুটো জিনিস আননোন আছে। কি কি দুটো জিনিস, একটা হচ্ছে a আর একটা হচ্ছে phi। তো এই দুটো জিনিসকে আমাদের বের করে নিতে হবে। আমরা এই যে দুটো রিলেশন আছে এই দুটো রিলেশনকে কাজে লাগিয়ে এই দুটো টার্মের রিলেশন কি হবে সেই দুটো আমরা বের করব। দেখা যাক। তাহলে এই দুটো রিলেশন আমার কাছে ছিল, এই দুটো রিলেশনকে কাজে লাগিয়ে আমি a আর phi এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেগুলো আমরা বের করব। এটাকে দিয়ে দিচ্ছি 1 নাম্বার ইকুয়েশন, এটাকে নিয়ে নিচ্ছি 2 নাম্বার ইকুয়েশন। আমরা করব কি 1 নাম্বার ইকুয়েশনের স্কয়ার প্লাস 2 নাম্বার ইকুয়েশনের স্কয়ার করে নিলে কি পাই দেখি। এটার স্কয়ার করলে দাঁড়াচ্ছে a স্কয়ার cos স্কয়ার phi is equals to a1 plus a2 cos delta এর হোল স্কয়ার। সিমিলারলি এটা a স্কয়ার sin স্কয়ার phi is equals to a2 স্কয়ার sin স্কয়ার ডেল্টা। এগুলোকে এবার যোগ করে নিচ্ছি, সরাসরি করছি। a স্কয়ার কমন নিলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে 1 a স্কয়ার sin স্কয়ার phi প্লাস cos স্কয়ার phi is equals to, এটাকে ভেঙে নিচ্ছি, a1 স্কয়ার প্লাস টু a1 a2 cos ডেল্টা প্লাস a2 স্কয়ার cos স্কয়ার ডেল্টা প্লাস এই টার্মটা a2 স্কয়ার sin স্কয়ার ডেল্টা। এখানে এটা লক্ষ্য করো আর এটা তো 1 হয়ে যাবে, সরাসরি লিখছি a স্কয়ার is equals to a1 স্কয়ার প্লাস এটা কমন নিলে কি হবে sin স্কয়ার ডেল্টা প্লাস cos স্কয়ার ডেল্টা 1 হয়ে যাবে, সরাসরি লিখছি a2 স্কয়ার প্লাস 2 ইনটু
a1 a2 ইন্টু cos ডেল্টা। এটা দাঁড়ালো আমার একটা রিলেশন। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই যে 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করে দেব। a sin phi by a cos phi is equals to a2 sin delta by a1 plus a2 cos delta। sin phi cos phi tan phi a কেটে গেল, tan phi is equals to a2 sin delta by a1 plus a2 cos delta। এটা পেলাম দ্বিতীয় ইকুয়েশন। এখন এই দুটো ইকুয়েশন কি ইন্ডিকেট করছে লক্ষ্য করো। আমার a1 দেওয়া আছে, a2 দেওয়া আছে এবং তাদের মধ্যে দশা পার্থক্য যেটা সেটা দেওয়া আছে। তাহলে এই তিনটি ইনফরমেশন আমার কাছে আছে, আর আমি উপরিপাতনের সূত্র লাগিয়ে যে লব্ধি তরঙ্গের যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণটা এটা, যেখানে a আর ফাই আমার কাছে ছিল আননোন, কিন্তু আমরা পরের যে ইকুয়েশনটা পেলাম সেই ইকুয়েশন দুটোতে দেখাচ্ছে যে এর সঙ্গে a1 a2 এবং তার মধ্যবর্তী যে দশা পার্থক্য ছিল সেই দশা পার্থক্য তাদের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটা দেওয়া আছে। সিমিলারলি ফাই সেটাও আমরা বের করেছি a1 a2 এবং ডেল্টা থেকে। তাহলে কেন আমার এতগুলো স্টেপ কেন আমি ফলো করছি, আমাদের মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য হচ্ছে উপরিপাতনের সূত্রটা যখন লাগাবো তখন এতগুলো যে স্টেপ আছে এই স্টেপগুলো আমরা ফলো করব না, আনকনসিয়াসলি কম্প্রেস করে দিয়ে আমাদের কাছে যদি এই দুটো ইনফরমেশন দেওয়া থাকে উপরিপাতনের নীতিটাকে সরাসরি কাজে লাগিয়ে আমি এই অ্যান্সারটাতে চলে আসব। মাঝে এই যে স্টেপগুলো আছে এই স্টেপগুলোকে আমি শাট ডাউন করে নেব। ফলে আমার কি বের করতে হবে, শুধু এ আর ফাই জানলেই হয়ে যাবে, আর এ আর ফাইটাকে আমি সরাসরি এই দুটো ইকুয়েশন দিয়ে বের করে নিতে পারি। এই কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এই কনসেপ্টটা শুধু এখানে নয়, পরবর্তীকালে এসি কারেন্ট যখন পড়বো সেখানেও কনসেপ্টটা লাগাবো। এর এই ইকুয়েশনটা বের করার উদ্দেশ্যই হচ্ছে এটা যে এখান থেকে সরাসরি এই অ্যান্সারে শিফট করব, করে আমি রেজাল্টটা কে নিয়ে কাজ করব। এটা হলো ব্যতিচারের উপরিপাতনের নীতির প্রথম যে সূত্রটা, লব্ধি তরঙ্গের বিস্তার এবং লব্ধি তরঙ্গের যে দশা হবে সেই দশাটা সাথে উপরিপাতিত যে তরঙ্গ দুটো ছিল সেই উপরিপাতিত তরঙ্গ দুটোর যে সম্পর্ক সেই সম্পর্ক দুটো আমরা বের করেছি। এবং এখানে এই সমীকরণটাকে আরেকটু এক্সটেন্ড করব। সমীকরণটাকে নিয়ে নেই প্রথমে। এটা ছিল আমার সমীকরণ, এখানে এটা ছিল লব্ধি তরঙ্গের বিস্তার, a1 a2 উপরিপাতিত তরঙ্গের বিস্তার এবং ডেল্টা হচ্ছে তাদের মধ্যে দশা পার্থক্য। অর্থাৎ যে দুটো তরঙ্গের উপরিপাতন হবে তাদের সমীকরণটা ছিল এরকম, এই যে দুটো তরঙ্গ উপরিপাতিত হবে তাদের বিস্তার এবং তাদের মধ্যে যে দশা পার্থক্য আছে সেই দুটো দশা পার্থক্য থেকে আমি লব্ধি তরঙ্গের বিস্তারটা বের করে নেব। এখন
একটু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আমি এখানে ব্যবহার করি। কি রকম? সেটা হচ্ছে এই যে cos ডেল্টা আছে, cos ডেল্টার সর্বোচ্চ মান +1 আর সর্বনিম্ন মান -1। অর্থাৎ এই দুটো মান যদি আমি বসাতে থাকি সেক্ষেত্রে কি পাবো? এই যে বিস্তার যে আছে বিস্তারের সর্বোচ্চ আর সর্বনিম্ন মান পাবো। এরকম প্রথম কন্ডিশন, যেটাকে বলা হয় গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কেন গঠনমূলক ব্যতিচার বলা হয় একটু পরে আসছি, তার আগে ব্যাপারটা দেখে নেই যে সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে এই যে কন্ডিশনটা আছে cos ডেল্টার মান +1, সেই মানটা বসালে আমি কি পাচ্ছি? a square is equals to a1 square plus a2 square plus 2 a1 a2 cos ডেল্টার মান +1। cos ডেল্টার মান যদি +1 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম। তাহলে আমার a স্কয়ার দাঁড়াচ্ছে a1 plus a2 এর হোল স্কয়ার। এটা কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে যে সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে ওই যে দুটো তরঙ্গ ছিল ওই তরঙ্গ দুটোর সরাসরি যোগ করলেই আমরা লব্ধি তরঙ্গের বিস্তার পেয়ে যাব, সর্বোচ্চ বিস্তার। এই জন্য এটাকে আমরা সর্বোচ্চ যেহেতু বলা হয়েছে a max দ্বারা রিপ্রেজেন্ট করি। অর্থাৎ a max is equals to কি দাঁড়ালো? a1 plus a2। এটা হলো প্রথম কেস। এবার এখানেই cos ডেল্টাটাকে নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি। কি বললাম? যে cos ডেল্টার মান +1 হবে। তাহলে ডেল্টার সাধারণ মান, জেনারেল সলিউশন যেটা, সেই মানগুলো কি কি? সেইগুলো হচ্ছে যে একটু আমরা কোঅর্ডিনেট ফ্রেমে দেখে নিই। কোঅর্ডিনেট ফ্রেমে যদি থিটার মান 0 হয় তাহলে cos থিটার cos 0 এর মান 1 হবে। তাহলে যতবার এই জায়গায় আসবে অর্থাৎ থিটার মান 0, তারপর 360, তারপর এরকম করে যত বাড়তে থাকবে তত হবে। এখান থেকে আমি বলতে পারি 0 ডেল্টার মান 2n। দেখো কিরকম করে বললাম, n এর মান 0 বসাও, তাহলে কি হচ্ছে? 0 হচ্ছে, মিলেছে, 2n পাই। এরপর n এর মান 1 বসাও, তাহলে কি দাঁড়াচ্ছে? 2 পাই, 360 ডিগ্রি হয়েছে। তারপর n এর মান 2 বসাও, 4 পাই, মানে আবার এখানটা এসেছে, হয়েছে। তাহলে ডেল্টা ইজ ইকুয়ালস টু হয়ে গেল 2n পাই। এটা হলো ডেল্টা মানে জেনারেল সলিউশন। এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে। আচ্ছা, গঠনমূলক ব্যতিচার কেন বলা হয়েছে? কারণ এই কন্ডিশনে বিস্তারের মান হচ্ছে সর্বোচ্চ, আর বিস্তারের মান যদি সর্বোচ্চ হয় আমরা কিছুক্ষণ পরেই দেখাবো যে বিস্তারের সঙ্গে প্রাবল্য এর একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? I is proportional to a square। তাহলে এটা যদি সর্বোচ্চ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, প্রাবল্যের মান সর্বোচ্চ হবে। অর্থাৎ আলোর ক্ষেত্রে কি হবে, যেই অঞ্চলে বিস্তারের মান সর্বোচ্চ হবে সেই অঞ্চলেটাকে আমি সর্বোচ্চ আলোকিত অঞ্চল হিসেবে দেখব। আচ্ছা, এরপর আসি ধ্বংসাত্মক ব্যতিচার বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। অর্থাৎ যখন ডেল্টা এর মান -1 হবে তখন এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? সরি, যখন cos ডেল্টা এর মান -1 হবে তখন এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? a স্কয়ার ইজ ইকুয়ালস টু a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার মাইনাস 2a1 a2। এটা ইকুয়েশনটা লিখে নিই তাহলে। a স্কয়ার ইজ ইকুয়ালস টু a1 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 2a1 a2। a মাইনাস b এর সূত্র হোল স্কয়ারে, তাহলে আমি বসাচ্ছি a1 মাইনাস a2
এর হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু স্কয়ার a ইজ ইকুয়ালস টু a1 মাইনাস a2। যেহেতু এটার মান মিনিমাম হয় তাই এটাকে আমরা করি কি a মিন দ্বারা এক্সপ্রেস করি। কন্ডিশনটা কি ছিল? কন্ডিশনটা এরকম ছিল, cos ডেল্টা ইজ ইকুয়ালস টু -1। আর কোন সিচুয়েশনে এটা হবে? যদি সর্বদা এখানটায় থাকে, অর্থাৎ ডেল্টার মান এরকম হতে পারে পাই, 3 পাই, 5 পাই, এখানটায় দেখো পাই এর সব অযুগ্ম গুণিতক। তাহলে ডেল্টার সাধারণ মান বা জেনারেল সলিউশন কিরকম হবে? সেটা হচ্ছে যে 2n - 1 পাই। এখন এখানে একটা জিনিস অবজার্ভ করবে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকে, কোনো কোনো বইয়ে 2n + 1 থাকে, কোনো কোনো বইয়ে 2n - 1 থাকে। হিসাবের সুবিধার্থে এবং মনে রাখার সুবিধার্থে আমি এটাকে 2n - 1 ধরে রাখি। 2n - 1 ধরলে এক্ষেত্রে n এর মান শুরু হবে 1 2 3 থেকে। এটা হচ্ছে আমার কন্ডিশন। তাহলে এটা হয়ে গেল a মিন। a মিন কেন এটাকে ধ্বংসাত্মক ব্যতিচার বলা হয়েছে? ধ্বংসাত্মক ব্যতিচার এই কারণে বলা হয়েছে, অর্থাৎ লব্ধি তরঙ্গের যে বিস্তার হবে সেই বিস্তারের মান সর্বনিম্ন হবে। সর্বনিম্ন হলে অলরেডি আমরা প্রাবল্য দিয়ে বলে দিয়েছি, সর্বনিম্ন হওয়া মানে কি হচ্ছে, তার প্রাবল্যের মান কমে যাবে, সর্বনিম্ন হবে, প্রাবল্যের মান সর্বনিম্ন হবে, মানে আলোর ক্ষেত্রে ওই অঞ্চলটা সর্বনিম্ন যদি হয়, সব থেকে নিম্ন মান যেটা হবে সেটা হচ্ছে অন্ধকার অঞ্চল। ওই অঞ্চলে কি হবে? অন্ধকার অঞ্চল বা কম আলোকিত অঞ্চল, এই জিনিসটা আমরা দেখতে পাবো। এইটা হচ্ছে, এই দুটো হলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন ব্যতিচার বা গঠনমূলক বা ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। এখন প্রাবল্য দিয়ে যদি ব্যাপারটাকে আমরা দেখি তাহলে কিরকম দাঁড়াবে দেখো। আমরা পেয়েছিলাম এরকম ইকুয়েশনটা, a square is equals to a1 square plus a2 square plus 2 into a1 a2 into cos delta। প্রাবল্যের সাথে যদি বিস্তারের একটা সম্পর্ক দেখি, সেই সম্পর্কটা হচ্ছে I proportional to a square, এটাকে প্রপোর্শনাল কনস্ট্যান্ট আমি একটা ধরে নিচ্ছি, I is equals to k square। এটাকে আমি করছি কি এই ইকুয়েশনে সাবস্টিটিউট করে দিচ্ছি, অর্থাৎ a square is equals to I by k। তাহলে এই মানটা বসাচ্ছি, I by k equals to I1 by k plus I2 by k plus 2 I1 I2 root over by k into cos delta। এখান থেকে k টার্মটা তুলে নিলে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা এরকম, I1 plus I2 plus 2 into root over I1 I2 into cos delta। তাহলে এটা হচ্ছে আমার প্রাবল্য বা ইন্টেন্সিটি দিয়ে একটা ইকুয়েশন, এটাও পরীক্ষায় আসতে পারে। এবং যদি ম্যাক্সিমাম মিনিমামের কন্ডিশন ধরি তাহলে আমি সরাসরি এখানে সূত্রগুলো ব্যবহার করছি, আমরা অলরেডি যেহেতু জেনে নিয়েছি, I max is equals to a max এর স্কয়ার প্রপোর্শনাল টু। তো এই কনসেপ্টটা যদি লাগাই তাহলে সরাসরি আমি বলতে পারি I max is equals to root over of I1 plus root over of I2 এর হোল স্কয়ার। সিমিলারলি I min is equals to বলতে পারি root over of I1 minus root over of I2 এই পুরোটার হোল স্কয়ার। তাহলে I max over I min এই রেশিওটা যদি আমরা করি তাহলে কি পাচ্ছি, root over of I1 plus root over of I2 by
root over of I1 minus root over of I2 এই পুরোটা হোল স্কয়ার। এই ইকুয়েশনটাও মনে রাখতে হবে। এখানে এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার এবং সর্বনিম্ন বিস্তারের অনুপাত, এবং এখানে পরীক্ষার জন্য এই ইকুয়েশনটা a max a min এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশন দুটো, এগুলো কিন্তু সবগুলোই মনে রাখতে হবে পরীক্ষার জন্য।